ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করব। আজকের টপিক ভারতের নদ নদী, রিভার্স অফ ইন্ডিয়া। আমি শিক্ষক শুভঙ্কর ঘোষ। আজকে আমি আপনাদের রিভার সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করব। আমরা ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে নদ নদী কী। কারণ কোনো একটি টপিক শুরু করতে গেলে আমাদের টপিকের যে বৈশিষ্ট্য বা যে মূল ধারণা আছে সেই ধারণাটাকে নিয়ে আমাদের আগে আলোচনা করতে হবে। আমরা জানি যে কোনো পাহাড়, পর্বত, মালভূমি থেকে যে জলধারা ভূমির প্রাথমিক ঢাল অনুসারে নিচের দিকে নেমে এসে কোনো সাগর, মহাসাগর বা সমুদ্রে গিয়ে জমা হয়, তখন তাকে আমরা বলে থাকি নদী। আমি এখানে একটা ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে সেটা সুস্পষ্টভাবে বর্ণনা করছি। আমরা জানি পাহাড়ের একটা নির্দিষ্ট উচ্চতার পর জল জমে বরফে পরিণত হয়। এই যে নির্দিষ্ট উচ্চতার পর জল জমে বরফে পরিণত হয়, এখানে এই বরফগুলো একটা নির্দিষ্ট উচ্চতার পর ক্রমাগত জমতে থাকে। ক্রমাগত জমতে জমতে বরফের আয়তন বাড়তে থাকে এবং পরবর্তীকালে বিশাল আকৃতির স্তূপ নিয়ে সৃষ্টি হয় হিমাবহ। এই হিমাবহ কি হয়, সূর্যের প্রচণ্ড তাপ কি হয়, আস্তে আস্তে গলতে শুরু করে। এই গলিত জল এবং বরফ গলা জল যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ডাল বেয়ে নিচের দিকে নেমে এসে কোনো হ্রদ বা সমুদ্রে গিয়ে জমা হয়, তখন তাকে আমরা বলে থাকি নদী। আমরা যে চিত্রটা এখানে লোকেট করতে পেরেছি যে পাহাড়ের ওপর থেকে বরফ গলা জল ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে। এই যে নিচের দিকে নেমে আসছে, নিচে নেমে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে, সেটাই হচ্ছে নদী। যে জায়গা থেকে নেমে আসছে সেই জায়গাটা হচ্ছে নদীর উৎস। যে জায়গায় এসে মিলিত হচ্ছে সেটা হচ্ছে নদীর মোহনা। এটা আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে এই বিষয়টিকে স্পষ্টভাবে উপস্থাপন করলাম। এবার আমরা একটা 3D চিত্রের মাধ্যমে এই বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি 3D বিষয়ের মাধ্যমে যেটাকে দেখাচ্ছি, এই চিত্রটাকে আমরা পরিষ্কারভাবে লোকেট করলে দেখতে পাচ্ছি যে এই চিত্রের মধ্যে এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নদী, প্রধান নদী। এই নদীর আবার দুটো পার্ট, একটা হচ্ছে উপনদী, শাখা নদী। উপনদী বা শাখা নদী কি? আমরা জানি একটা গাছ যখন আস্তে আস্তে বড় হয়, গাছের কি হয়, অনেকটা গাছ যখন বড় হয় গাছ থেকে অনেক শাখা প্রশাখা চারদিকে বেরোয়। ঠিক যেমন গাছ থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা যেমন বলে থাকি কি গাছের শাখা বা প্রশাখা, ঠিক তেমনি প্রধান নদীর সঙ্গে যেটা বেরোয় সেটা হচ্ছে শাখা নদী। আর উপনদী কোনটা? প্রধান নদীর সঙ্গে যেটা এসছে মিশে সেটা হচ্ছে উপনদী। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা লোকেট করতে পারছি এটা প্রধান নদী। প্রধান নদী থেকে যেটা বেরিয়েছে এই জায়গাটা, এটা হচ্ছে শাখা নদী। আর প্রধান নদীর সঙ্গে যেটা মিলিত হচ্ছে এটা হচ্ছে উপনদী। অর্থাৎ প্রধান নদী থেকে যেটা বেরোচ্ছে তার তীর চিহ্নটা হবে এরকম, সেটা হচ্ছে শাখা নদী। আর প্রধান নদীর সঙ্গে যেটা মিলিত হচ্ছে সেটা হচ্ছে উপনদী, তার চিহ্নিত হচ্ছে এরকম। এখানে আর একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি জলবিভাজিকা। আমি এখানে লোকেট করেছি জলবিভাজিকা। জলবিভাজিকাটা কি? একটা নদী, এই একটা নদী আর এই একটা নদী, এই দুটো নদীর মাঝখানে যে ফাঁকা জায়গা, অর্থাৎ একটা কথায় বলতে গেলে দুটো নদীকে পৃথক করেছে যে স্থান বা ভূখণ্ড, তাকেই আমরা বলে থাকি জলবিভাজিকা। এইটাকে যদি আমরা 3D চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাকেই আমরা বলে থাকি কি জলবিভাজিকা। ক্লিয়ার? তাহলে আমরা ভারতের নদ নদী পড়াতে গিয়ে তিনটে জিনিস এখানে পেলাম। কারণ একটা টপিক শুরু করার মধ্যে দিয়ে আমাকে মূল আগে কিছু আলোচ্য বিষয় থাকে, সেই বিষয়গুলো আমাকে উপস্থাপন করতে হয়। যেমন নদ নদী সম্পর্কে আমরা জানলাম, নদীর উৎস জানলাম, নদীর মোহনা জানলাম, জলবিভাজিকা জানলাম, আর জানলাম নদীর যে মূল শাখা নদী আর উপনদী কি। আমরা আগেরটায় 3D চিত্রের মাধ্যমে আমরা দেখেছিলাম নদীর উৎস, নদীর মোহনা, নদীর শাখা নদী, নদীর উপনদী, জলবিভাজিকা। এবার আমরা নর্মাল চিত্রের মাধ্যমে এটা ভালো করে একটু খেয়াল করি।
আমরা দেখতে পাবো এই চিত্রটা হচ্ছে নদীর। এখানে আমরা আগের বারেই বুঝিয়ে দিয়েছি শাখা নদী, আগের বারেই বুঝিয়ে দিয়েছি উপনদী, আগের বারেই বুঝিয়ে নিয়েছি উৎস, আগের বারেই বুঝিয়ে দিয়েছি মোহনা। এটা 3D, আগের বারে 3D চিত্রের মাধ্যমে বুঝিয়েছি। এটা কালার চিত্রের মাধ্যমে আমরা স্ট্রেট, প্রধান নদী, শাখা নদী, উপনদী, মূল নদী এই তিনটেকে খুব সুন্দরভাবে এখানে আলোকপাত করা রয়েছে। নদীর যেখানে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে উৎস, নদী যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে মোহনা, এটি হচ্ছে মূল নদী, মূল নদী থেকে যেটি বেরিয়েছে সেটা হচ্ছে শাখা নদী, এবং মূল নদীর সাথে যেগুলো এসে মিলিত হয়েছে সেটি হচ্ছে উপনদী। এটা 3D চিত্রের মাধ্যমে আগেরবারে উপস্থাপন করেছি। এবার আপনাদের সামনে আমরা কালারিং পিকচারের মাধ্যমে নদীর এই প্রধান যে ধাপগুলো সেই ধাপগুলো উপস্থাপিত করলাম। এরপর আমরা মূল টপিকে প্রবেশ করছি। আমরা আমাদের টপিক হচ্ছে ভারতের নদ নদী। ভারতের নদ নদীটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা উত্তর ভারতের নদ নদী আর একটা দক্ষিণ ভারতের নদ নদী। অর্থাৎ আমরা ভারতের নদ নদীটাকে দুটো পার্টে ভাগ করেছি, একটা উত্তর ভারতের নদ নদী, একটা দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীগুলির মধ্যে প্রধান কি? ফার্স্ট হচ্ছে গঙ্গা, সেকেন্ড হচ্ছে সিন্ধু, থার্ড হচ্ছে ব্রহ্মপুত্র, চতুর্থ হচ্ছে লুনি, আর পঞ্চম হচ্ছে সুবর্ণরেখা। অর্থাৎ উত্তর ভারতের প্রধান 5টি নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, লুনি এবং সুবর্ণরেখা। এর মধ্যে উত্তর ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা। এরপর আমরা চলে যাই দক্ষিণ ভারতের নদ নদী। দক্ষিণ ভারতের নদ নদীটাকে আমরা আবার দুটো পার্টে বিভক্ত করেছি, একটা পশ্চিম বাহিনী নদী আর একটা পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীর মধ্যে প্রধান কি? নর্মদা নদী এবং তাপ্তি নদী। এবং পূর্ব বাহিনী নদীর মধ্যে প্রধান কি? একটা গোদাবরী, একটা কৃষ্ণা, একটা কাবেরী নদী এবং মহানদী। তাহলে আমরা এই ছকের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ভারতের নদ নদীটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা উত্তর ভারতের নদ নদী আর একটা দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীটাকে মূল যে নদীগুলো তার মধ্যে প্রধান হচ্ছে গঙ্গা, প্রধান হচ্ছে সিন্ধু, প্রধান হচ্ছে ব্রহ্মপুত্র, প্রধান হচ্ছে লুনি এবং প্রধান হচ্ছে সুবর্ণরেখা। এর মধ্যে উত্তর ভারতের দীর্ঘতম এবং অন্যতম প্রধান নদী হচ্ছে গঙ্গা। ঠিক তেমনি দক্ষিণ ভারতের নদীটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী আর একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীর মধ্যে প্রধান হচ্ছে নর্মদা নদী এবং তাপ্তি নদী, এবং পূর্ব বাহিনী নদীর মধ্যে প্রধান হচ্ছে গোদাবরী, কৃষ্ণা নদী, কাবেরী নদী এবং মহানদী। আমরা এই ছকটা দেখে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে উত্তর ভারতের নদী কোনগুলি এবং দক্ষিণ ভারতের নদী কোনগুলি। এরপর আমরা আসব উত্তর ভারতের প্রত্যেকটি নদী সম্পর্কে ডিটেলসে এবং দক্ষিণ ভারতের প্রতিটি নদী সম্পর্কে ডিটেলসে। এবার আমরা উত্তর ভারতের প্রত্যেকটি নদী সম্পর্কে আলোচনা করব। আগের ছকে আমরা দেখিয়ে দিয়েছি উত্তর ভারতের প্রধান 5টি নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, লুনি এবং সুবর্ণরেখা। এবার আমরা আলোচনা করব উত্তর ভারতের প্রত্যেকটি নদী সম্পর্কে গভীরভাবে। আমরা ছকের মধ্যে আলোচনা করছি, এই ছকের মধ্যে আলোচনা করলে প্রত্যেকটি নদীর সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা আলোচনা করতে পারবো এবং প্রত্যেকটি নদীর মাধ্যমে আমরা তুলনার মধ্য দিয়ে আলোচনা করতে পারবো। উত্তর ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2325 কিলোমিটার। উত্তর ভারতের প্রধান নদী গঙ্গা, গঙ্গা নদীর দৈর্ঘ্য 2325 কিলোমিটার। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে। আমরা জানি গঙ্গা হচ্ছে একটি আদর্শ নদী। কেন গঙ্গাকে আদর্শ নদী বলা হয়? আদর্শ নদী কি? যে নদীতে 3টি গতিপথই সুষ্ঠুভাবে লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি লক্ষ্য করা যায়, তাকে আমরা বলে থাকি আদর্শ নদী। গঙ্গা নদীর 3টি গতি, আমরা জানি গঙ্গা নদীর 3টি গতি।
কি কি গতি? গঙ্গা নদীর হচ্ছে তিনটি গতি, একটা হচ্ছে উচ্চ গতি, আর একটা হচ্ছে মধ্য গতি, আর একটা হচ্ছে নিম্ন গতি। এবার আমি প্রত্যেকটি গতি সম্পর্কে পার্ট পার্ট ভাবে বলবো। যে গঙ্গা নদীর উচ্চ গতি কোনখান থেকে? গঙ্গোত্রীমবের গোমুখ-গুহা যেখান থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে গঙ্গার উচ্চ গতি। তারপর গঙ্গা কোথায় গেছে? হরিদ্বার হয়ে বিহারের রাজমহল পর্যন্ত, যেটা হচ্ছে মধ্যগতি। তারপর গঙ্গার নিম্নগতি কোনটা? রাজমহল পাহাড় হয়ে গঙ্গা মুর্শিদাবাদের দুলিয়ানের কাছে গিয়ে দুটো শাখায় বিভক্ত হয়ে গেছে। একটি শাখা ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এবং আরো একটি শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং এই দুটি শাখার মিলিত প্রবাহ একসঙ্গে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এটা হচ্ছে গঙ্গা নদীর মোহনা। তাহলে আমরা দেখলাম গঙ্গা নদীর উত্তর ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, যার দৈর্ঘ্য 2325 কিলোমিটার, যার উৎপত্তি গঙ্গোত্রীমবের গোমুখ-গুহা থেকে। গঙ্গার যেহেতু উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি তিনটি গতিকে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাই গঙ্গাকে বলা থাকে আদর্শ নদী। এবং গঙ্গা নদী কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে। আমরা আগেই উপনদী এবং শাখা নদী কি সে সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা দেখি গঙ্গার উপনদী। বাম তীরের উপনদী কোনগুলো? ঘরঘরা, গন্ডক এবং কোশি। আর গঙ্গার ডান তীরের উপনদী কোনগুলো? যমুনা এবং সোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গার বাম তীরের উপনদী ঘরঘরা, গন্ডক, কোশি, এবং ডান তীরের উপনদী যমুনা এবং সোন। এবার আমরা দেখি শাখা নদী। অর্থাৎ শাখা নদী কি আমরা বলেছি? গঙ্গা থেকে যেগুলো বেরিয়েছে সেগুলোই হচ্ছে গঙ্গার শাখা নদী, যেমন পদ্মা, ভাগীরথী এবং হুগলি। আর গঙ্গা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? হরিদ্বার, কানপুর, এলাহাবাদ সহ আরো অনেক শহর গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। গঙ্গার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। এবার আমি ছবির পাটে যাচ্ছি। আমরা দেখব গঙ্গা নদীর ছবির মাধ্যমে গঙ্গা নদীর ডিটেলস। আমরা গঙ্গা নদীটা দেখলাম। সবাই আমার ম্যাপের দিকে লক্ষ্য করো। আমি যে প্রবাহ পথটা অঙ্কন করছি এটা হচ্ছে গঙ্গা নদী। অর্থাৎ আমরা যে গঙ্গাটা পড়ালাম এটা হচ্ছে গঙ্গা নদী। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা। এটা হচ্ছে উত্তর ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এটা হচ্ছে গঙ্গা নদীর প্রবাহ পথ। এরপর আমরা পরেরটাই চলে যাই। তারপর আমরা যাব সিন্ধু নদী। সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। কিন্তু এর মধ্যে ভারতে প্রবেশ করেছে বা ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 1114 কিলোমিটার। সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবরের সিংখাবাব হিমাবহ থেকে। তারপরে প্রবাহ পথটা কি? সিংখাবাব হিমাবহ থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের ওপর দিয়ে বয়ে গিয়ে মোহনা কোথায় গিয়ে পড়েছে? আরব সাগরে গিয়ে পড়েছে। আমি আবার রিপিটেশন দিচ্ছি। সিন্ধু নদীর উৎপত্তি সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের সিংখাবাব হিমাবহ থেকে উৎপন্ন হয়ে জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের ওপর দিয়ে বয়ে গিয়ে এটি আরব সাগরে প্রবাহিত হয়েছে। আমি বলেছি যে এর দৈর্ঘ্য 2880 কিলোমিটার, যার মধ্যে আছে ভারতবর্ষে 1114 কিলোমিটার। বাদ বাকিটা প্রবাহিত হয়েছে পাকিস্তানের মধ্য দিয়ে। এবার আমরা সিন্ধু নদীর উপনদীতে চলে যাই। গঙ্গার যেমন বাম তীরের উপনদী ছিল, ডান তীরের উপনদী ছিল, সিন্ধুরও বাম তীরের উপনদী আছে, ডান তীরের উপনদী আছে। বাম তীরের উপনদী কোনগুলো? বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী এবং শতদ্রু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলো হলো বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী এবং শতদ্রু। আর ডান তীরের উপনদীগুলি কোনগুলো? গিলগিট এবং সিঘা। সিন্ধু নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? চিলাস, শ্রীনগর এবং বুঞ্জি। এগুলো হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা শহর। এরপর আমরা চিত্রের মাধ্যমে সিন্ধু নদীর গতিপথটা দেখব। ভালো করে ম্যাপটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদীর চিত্র। আমরা দেখতে পাচ্ছি সিন্ধু নদীর চিত্র। ইন্দাস হচ্ছে সিন্ধু। আমরা সিন্ধু নদীর চিত্রটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে সিন্ধু নদীর প্রধান চিত্র, সিন্ধু নদীর প্রবাহ পথটা।
এরপর এখান থেকে দেখতে পাচ্ছি সিন্ধু নদীর বিভিন্ন উপনদী, ঝিলাম দেখতে পাচ্ছি সিন্ধু নদীর উপনদী, শতদ্রু দেখতে পাচ্ছি সিন্ধু নদীর উপনদী। অর্থাৎ আমরা সিন্ধু নদীর প্রবাহ পথটা চিত্রের মাধ্যমে দেখলাম। তাহলে গঙ্গা নদীর প্রবাহ পথটা যেমন আমরা চিত্রের মাধ্যমে দেখেছি, ঠিক তেমনি সিন্ধু নদীর প্রবাহ পথটাও আমরা চিত্রের মাধ্যমে দেখলাম। এরপর আমরা চলে যাই উত্তর ভারতের পরবর্তী নদী ব্রহ্মপুত্র, যার দৈর্ঘ্য 2990 কিলোমিটার, যার ভারতবর্ষের দৈর্ঘ্য 916 কিলোমিটার। অর্থাৎ ভারতবর্ষের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী 916 কিলোমিটার বয়ে গেছে। এর উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবরের চেমায়ুংদুং হিমবাহ থেকে। এটি তিব্বতের মানস সরোবরের চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপো নাম নিয়ে তিব্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ডিহং, ডিবং এবং লোহিত এই তিনটের মিলিত প্রবাহ ব্রহ্মপুত্র নাম নিয়ে যমুনা নামে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। আর এর মোহনা কোথায়? এর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। আর এর উপনদী কি? এর উপনদী, বাম তীরের উপনদী হচ্ছে বুড়ি, দিহিং এবং ধানসিঁড়ি, এবং ডান তীরের উপনদী কি? তিস্তা এবং মানস। এর তীরে কোন কোন শহরগুলো উঠেছে? ডিব্রুগড়, তেজপুর এবং গুয়াহাটি। এরপর আমরা চিত্রের মাধ্যমে এবার আমরা যে ব্রহ্মপুত্র নদীটা বোঝালাম, সেই ব্রহ্মপুত্র নদীটা চিত্রের মাধ্যমে দেখাবো ভারতবর্ষের ম্যাপে কোন দিক থেকে ব্রহ্মপুত্র নদের প্রবাহ। আমরা দেখো, ভালো করে লক্ষ্য করো যে আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথ। এইভাবে ব্রহ্মপুত্র নদ চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। তাহলে এইটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেটি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে আমরা উত্তর ভারতের তিনটে নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র একই ম্যাপের মধ্যে আমরা যদি দেখাই, এটা হচ্ছে গঙ্গা নদীর প্রবাহ পথ, তার পাশে আছে গঙ্গা নদীর ডান তীরের উপনদী যমুনা। এটা হচ্ছে সিন্ধু নদী, তার সিন্ধু নদীর বিভিন্ন উপনদীগুলি ঝিলাম, শতদ্রু। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। অর্থাৎ উত্তর ভারতের প্রধান তিনটে নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এছাড়া যে অন্যান্য নদীগুলি আছে, এবার আমরা অন্যান্য নদীগুলি সম্পর্কে একটু আলোচনা করি। যেমন হচ্ছে লুনি। লুনি হচ্ছে আরো একটি নদী উত্তর ভারতে। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 4995 কিলোমিটার। এর উৎপত্তি কোথা থেকে? আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে কচ্ছ মরুভূমির মধ্যে দিয়ে প্রবেশ করেছে। এর মোহনা কত? কচ্ছের রান। এর উপনদীগুলির নাম কি কি? সুগড়ি, মিদ্রি, বান্ডি, আগি এবং গুইয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, সুগড়ি, মিদ্রি, বান্ডি, আগি এবং গুইয়া। আর আরো একটি নদী হচ্ছে সুবর্ণরেখা। এর দৈর্ঘ্য কত? 4474 কিলোমিটার। এর উৎপত্তি কোথা থেকে? ছোটনাগপুর মালভূমি। এর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। এর উপনদীর নাম কি? কাঞ্চি আর কারকারি। এর শহর কোনগুলো, অর্থাৎ এই নদীর তীরে কোন কোন শহরগুলো উঠেছে? ঘাটশিলা, জামশেদপুর এবং রাঁচি। তাহলে আমরা যে ছকের মাধ্যমে আলোচনা করেছিলাম উত্তর ভারতের নদ নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, লুনি এবং সুবর্ণরেখা, সেই ছকের উত্তর ভারতের প্রধান নদীগুলি আমরা সুন্দরভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করে দিলাম। উত্তর ভারতের প্রত্যেকটি নদীর নাম, তার দৈর্ঘ্য, তার উৎপত্তি, তার মোহনা, তার উপনদী, শাখা নদী এবং শহরগুলি, এবং আমরা ভারতীয় ম্যাপে সেই প্রধান নদীগুলির অবস্থান এবং তারা কোন দিক থেকে প্রবাহিত হয়েছে, যেমন গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র, এই তিনটি নদীর প্রবাহ পথকেও আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। এটি হচ্ছে উত্তর ভারতের নদ নদী। এরপর আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের নদ নদী। এরপর আমরা উত্তর ভারতের নদ নদীটাকে আলোচনা করে ফেলেছি। এবার আমরা দক্ষিণ ভারতের নদ নদীটাকে নিয়ে আলোচনা করব। আমরা বলে দিয়েছি দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে দুটো পার্টে ভাগ করা যায়, একটা পশ্চিম বাহিনী নদী আর একটা পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীর প্রধান হচ্ছে নর্মদা নদী এবং তাপ্তি নদী। পূর্ব বাহিনী নদীর প্রধান হচ্ছে গোদাবরী নদী, কৃষ্ণা নদী এবং কাবেরী নদী এবং মহানদী। এরপর আমরা আলোচনা করব প্রত্যেকটি নদীর সম্পূর্ণ পথ সম্পর্কে।
আমরা যেমন উত্তর ভারতের নদ নদীটিকে ছকের মাধ্যমে আলোচনা করেছি, দক্ষিণ ভারতের নদ নদীকেও আমরা ছকের মাধ্যমে আলোচনা করব। এরপর আমরা প্রধান নদী যাচ্ছি নর্মদা নদী। এটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 1310 কিলোমিটার। এটি উৎপন্ন হয়েছে কোথা থেকে? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক থেকে উৎপন্ন। এটির প্রবাহপথ কোনটা? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্য দিয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বত অতিক্রম করেছে এই নর্মদা নদী। কোথায় গিয়ে মিশেছে? খাম্বাত উপসাগরে গিয়ে মিশেছে। তাহলে এর উৎপন্ন আর প্রবাহপথ আমরা কি দেখলাম? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্য দিয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে এটি খাম্বাট উপসাগরে গিয়ে পতিত হয়েছে। এর উপনদীগুলো কোনগুলো? শের, শক্কর, দুধি, তাওয়া নদী হলো নর্মদা নদীর উপনদী। এর তীরে কোন শহর গড়ে উঠেছে? নর্মদা নদীর তীরে উল্লেখযোগ্য শহর হলো জব্বলপুর। এছাড়া আমরা এই নর্মদা নদী সম্পর্কে বিশেষ তথ্য কি পাই? নর্মদা নদীর ওপর জব্বলপুরের নিকটবর্তী ভেড়াঘাট নর্মদা জলপ্রপাত নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে। আমরা যে নর্মদা নদী সম্পর্কে আলোচনা করলাম, এই নর্মদা নদীর এবার আমরা নর্মদা নদীকে চিত্রের মাধ্যমে, ভারতীয় ম্যাপে চিত্রের মাধ্যমে নর্মদা নদীর গতিপথটিকে আমরা দেখব। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো নর্মদা নদীর গতিপথ। আমরা ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে নর্মদা নদীর গতিপথ, অর্থাৎ যে নর্মদা নদী আমরা দক্ষিণ ভারতের নদী সম্পর্কে আলোচনা করলাম, এটা হচ্ছে নর্মদা নদীর গতিপথ। ভারতবর্ষ মানচিত্রে নর্মদা নদী কোন খান দিয়ে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে নর্মদা নদীর গতিপথ। এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রধান নদী। এরপর আমরা যেটা আলোচনা করব, তাপ্তি নদী। তাপ্তি নদী হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 725 কিলোমিটার। এটি উৎপন্ন হয়েছে কোথা থেকে? মহাদেব পর্বতের মূলতায়ের কাছে প্রায় 770 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ মহাদেব পর্বতের মূলতায়ের কাছ থেকে এই নদীর উৎপত্তি। এর প্রবাহপথ কোন দিকে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বা গুজরাটের মধ্য দিয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে। তাহলে তাপ্তি নদীর প্রবাহপথ কোনটা? মহাদেব পর্বতের মূলতায়ের কাছে 770 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে এই নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে অজন্তা ও সাতপুরার মধ্যবর্তী এক সংকীর্ণ উপত্যকার মধ্যে প্রবাহিত হয়ে এই নদীও খাম্বাট উপসাগরে পড়েছে। এই নদীর উপনদীগুলির নাম কি? নেসু, অমরাবতী, বুড়ে, পাঞ্ঝারা, বড়ি, গিন্না, পুন্না, মোনা এবং শিবনা। এর মধ্যে তাপ্তি নদীর প্রধান উপনদী হচ্ছে পুন্না, অন্যতম একটি প্রধান উপনদী হচ্ছে পুন্না। এছাড়াও অন্যান্য উপনদীগুলো হচ্ছে নেবু, অমরাবতী, বুড়ে, পাঞ্ঝারা, বড়ি ইত্যাদি। এই নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? নেপানগর, জলগাঁও এবং সুরাট। এরপর আমরা ভারতীয় মানচিত্রে আমরা নর্মদা নদীর লোকেশনটা দেখব। এটা হচ্ছে এই নর্মদা নদী। এবার আমরা ভারতীয় মানচিত্রে তাপ্তি নদীর লোকেশনটা দেখব। এটা হচ্ছে ভারতীয় মানচিত্রে তাপ্তি নদীর লোকেশন। অর্থাৎ আমরা যেমন ভারতীয় মানচিত্রে নর্মদা নদীর লোকেশন দেখেছি, এটা হচ্ছে ভারতীয় মানচিত্রে তাপ্তি নদীর লোকেশন। এরপর আমরা যেমন দেখেছি উত্তর ভারতের প্রধান নদী গঙ্গা, ঠিক তেমনি দক্ষিণ ভারতের প্রধান এবং অন্যতম নদী হচ্ছে গোদাবরী। এটি হচ্ছে পূর্ব বাহিনী নদী। তাহলে আমরা যে ছকে আলোচনা করছিলাম, যে ছকে দেখেছিলাম যে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীর দুটি পশ্চিম বাহিনী নদী আছে, একটা নর্মদা নদী এবং তাপ্তি নদী। আমরা সেই নর্মদা নদী এবং তাপ্তি নদীর সম্পূর্ণ আলোচনা করেছি এবং ভারতীয় মানচিত্রে নর্মদা নদী এবং তাপ্তি নদীর লোকেশন আমরা দেখিয়েছি। আশা করি বোঝা গেছে। এরপর আমরা চলে যাব দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদীর প্রধান হচ্ছে গোদাবরী নদী। এই গোদাবরী নদী হচ্ছে পূর্ব বাহিনী নদী। এর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটি পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত ত্রিম্বক পাহাড়ের 1600 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়েছে।
কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে? এই ত্রিম্বক পাহাড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে এই নদী বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীর উপনদী কি? এই নদীর বাম তীরস্থ উপনদীগুলো হচ্ছে প্রাণহিতা, ইন্দ্রাবতী এবং শবরী, এবং ডান তীরস্থ উপনদী হচ্ছে মঞ্জিরা। এটির তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? নাসিক, নিজামাবাদ ও রাজমহেন্দ্রী। এর গুরুত্বপূর্ণ তথ্য কি? এটি হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী, সেই কারণে এই গোদাবরী নদীকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলে থাকি। তাহলে এটি হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। এবার আমরা ভারতীয় মানচিত্রে গোদাবরী নদীর অবস্থানটি দেখাবো। আমরা যদি ভালো করে দেখতে পাই, এটা হচ্ছে ভারতীয় মানচিত্রে গোদাবরী নদীর অবস্থান, অর্থাৎ ভারতীয় মানচিত্রে অর্থাৎ ভারতে এইভাবে গোদাবরী নদীর প্রবাহ পথ। তাহলে আমরা প্রবাহ পথটা কিভাবে দেখেছি? যে পশ্চিমঘাট পর্বতমালা ত্রিম্বক পাহাড়ে 1600 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক তেমনি ভারতীয় মানচিত্রে এটি হচ্ছে গোদাবরী নদীর প্রবাহ পথ। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলে থাকি। এরপর আমরা দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী আরো একটি নদী কৃষ্ণা নদী, যার দৈর্ঘ্য কত? 1290 কিলোমিটার। এর উৎপন্ন কোথায়? পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কিছুটা উত্তরে প্রায় 1400 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়েছে। এর প্রবাহ দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপের সৃষ্টি করেছে। কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে। এর উপনদীগুলি কি কি? সিনা, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি এবং বেদবুদ্দি। এর শহর কোনগুলো? বিজয়ওয়াড়া এবং হায়দ্রাবাদ। তাহলে কৃষ্ণা নদী পূর্ব বাহিনী নদী, এর দৈর্ঘ্য 1290 কিলোমিটার। এটা পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছ থেকে উৎপন্ন হয়েছে, দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে মিশেছে। এর উপনদীর নাম সিনা, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি এবং বেদবতী। এর তীরে কোন শহর গড়ে উঠেছে? বিজয়ওয়াড়া এবং হায়দ্রাবাদ। এরপর যদি আমরা ভারতীয় মানচিত্রে আমরা কৃষ্ণা নদীর লোকেশনটা দেখব। ভারতীয় মানচিত্রে কৃষ্ণা নদীর প্রবাহ পথ ঠিক এইভাবে, ভারতীয় মানচিত্রে কৃষ্ণা নদী ঠিক এইভাবে প্রবাহিত হয়েছে, অর্থাৎ ভারতীয় মানচিত্রে কৃষ্ণা নদীর প্রবাহ পথটা ঠিক এইভাবে। তাহলে আমরা যে দক্ষিণ ভারতের 3টি নদী দেখলাম, এখনো 4টি নদী দেখলাম। আমরা নর্মদা নদী দেখেছি, আমরা তাপ্তি নদী দেখেছি। এই দুটো নদী হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী। আর দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী কোনগুলি? গোদাবরী এবং কৃষ্ণা, যার মধ্যে গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী, সেই কারণে আমরা গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে থাকি। আরো একটি পূর্ব বাহিনী নদী কোনটা? কৃষ্ণা। এছাড়া আরো দুটি নদী আছে, একটা হচ্ছে কাবেরী নদী আর একটা হচ্ছে মহানদী। কাবেরী হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 150 কিলোমিটার। এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে। প্রবাহ পথ কোনগুলো? পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এর উপনদীগুলো কোনগুলো? হিমবতী, সিমসা, ভবানী। এর তীরে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ শহর কোনটি? তিরুচিরাপল্লী। আর এর বিশেষ তথ্য কি? এই কাবেরী নদীর তীরে শিবসমুদ্রম জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। তাহলে কাবেরী হচ্ছে একটি পূর্ব বাহিনী নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 150 কিলোমিটার, যেটির উৎপত্তি হয়েছে কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি পর্বত থেকে। এটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে মিলেছে। এর উপনদী হচ্ছে হিমবতী, সিমসা এবং ভবানী, এবং এর তীরে গড়ে ওঠা শহর হচ্ছে তিরুচিরাপল্লী। এবং এখানে কাবেরী নদীর তীরে গুরুত্বপূর্ণ জলপ্রপাত হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। এরপর আমরা কাবেরী নদীর ছবি অর্থাৎ ভারতীয় মানচিত্রে কাবেরী নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে সেটা দেখব। ভারতীয় মানচিত্রে কাবেরী নদীর প্রবাহ পথ হচ্ছে এইটি। ভারতীয় মানচিত্রে কাবেরী নদী এইখান দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ ভারতীয় মানচিত্রে অর্থাৎ কাবেরী নদীর প্রবাহ পথটা আমরা দেখলাম। এবং দক্ষিণ ভারতের আরো একটি নদী আছে মহানদী। এটি হচ্ছে পূর্ব বাহিনী নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 890 কিলোমিটার। এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটি ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশের সিয়াওয়ার উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। এটি প্রবাহ পথ মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মধ্য দিয়ে অতিক্রম করে বদ্বীপ সৃষ্টি করে তারপর এটি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই নদীর উপনদী কোনগুলি? হাসনা, মান্দ এবং ইব। এর শহর কোনটা? এর তীরে গড়ে ওঠা শহর হচ্ছে কটক।
তাহলে মহানদী হচ্ছে পূর্ববাহিনী নদী, এর দৈর্ঘ্য হচ্ছে 890 কিলোমিটার, এর উৎপত্তি হচ্ছে ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণাংশে সিয়াওয়ার উচ্চভূমি থেকে। এটি প্রবাহ পথ মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এর উপনদী হচ্ছে হাঁসদা, মান্থ এবং ইব, এর শহর হচ্ছে কাটক। এরপর আমরা ভারতীয় মানচিত্রে এই মহানদীর অবস্থান সম্পর্কে দেখব। ভারতীয় মানচিত্রে মহানদীর অবস্থান ঠিক এইভাবে, অর্থাৎ ভারতীয় মানচিত্রে মহানদীর অবস্থান ঠিক এইভাবে, অর্থাৎ ভারতীয় মানচিত্রে মহানদীর প্রবাহ পথটা ঠিক এইভাবে। অর্থাৎ আমরা সম্পূর্ণ উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের বিভিন্ন নদীগুলি সম্পর্কে আলোচনা করলাম এবং তার ছকের মধ্য দিয়ে তার সমগ্র বৈশিষ্ট্যগুলোকে আমরা বর্ণনা করলাম। যদিও আমি একটু পূর্বের দিকে ফিরে যাই, আমরা এই ছকে চলে যাই। আমরা ভারতীয় মানচিত্রে বা ভারতের নদ নদী সম্পর্কে উত্তর ভারতের নদ নদী গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, লুনি এবং সুবর্ণরেখা, এই পাঁচটি নদীর গতিপথ এবং সমগ্র বর্ণনাটি আমরা ছকের সাহায্যে আলোচনা করেছি এবং ভারতীয় মানচিত্রে তার প্রবাহ পথটা আমরা দেখিয়েছি। ঠিক তেমনি দক্ষিণ ভারতের নদ নদী, যেটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা পশ্চিম বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনীর নর্মদা নদী এবং তাপ্তি নদী, পূর্ব বাহিনীর গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং মহানদীর। এই 6টি নদী আমরা প্রবাহ পথকে ছকের মাধ্যমে আলোচনা করেছি এবং ভারতীয় মানচিত্রে তার অবস্থানটাকে বর্ণনা করেছি। যদি আমি আরেকবার চিত্রের মাধ্যমে এই প্রত্যেকটি নদীর গতিপথকে আমরা দেখাচ্ছি। আমরা বলেছিলাম উত্তর ভারতের প্রধান 3টে নদী, গঙ্গা, এটি হচ্ছে গঙ্গা নদীর প্রবাহ পথ। আমরা বলেছিলাম সিন্ধু, এটি হচ্ছে সিন্ধু নদীর প্রবাহ পথ। আমরা বলেছিলাম ব্রহ্মপুত্র, এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথ। এরপর আমরা দক্ষিণ ভারতের 2টি নদী বলেছিলাম, পশ্চিম বাহিনী নদী এবং পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী বলেছিলাম নর্মদা, এটা হচ্ছে নর্মদা নদীর প্রবাহ পথ। আরেকটি বলেছিলাম তাপ্তি, এটা হচ্ছে তাপ্তি নদীর প্রবাহ পথ। আর পূর্ব বাহিনী নদী কি বলেছিলাম? গোদাবরী, এটা হচ্ছে গোদাবরী নদীর প্রবাহ পথ। এটা হচ্ছে কৃষ্ণা নদীর প্রবাহ পথ, এটা হচ্ছে কাবেরী নদীর প্রবাহ পথ, এটা হচ্ছে মহানদীর প্রবাহ পথ। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটি নদীর গতিপথ, তার প্রবাহ পথ, তার উপনদী, তার মোহনা, তার প্রবাহস্থল, তার শহর এবং বিশেষ তথ্য সম্পর্কে আমরা আলোকপাত করলাম। অর্থাৎ ভারতের নদ নদীর প্রধান 2টি পাঠ, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, সেই সম্পর্কে আমরা আলোকপাত করলাম। এরপর যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো আছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোকপাত করব। আমরা উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রধান নামগুলো দেখেছি এবং প্রধান বৈশিষ্ট্য, প্রধান দিকগুলো, প্রধান নদীগুলো সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী এই 3টের তুলনা করব, বৈশিষ্ট্যের মাধ্যমে তুলনা করব। ফার্স্ট আমি বৈশিষ্ট্য লিখেছি নিত্যবহতা। নিত্যবহতা মানে আমরা জানি উত্তর ভারতের নদ নদীগুলি উত্তর ভারতের নদ নদীগুলি বরফ গলা জলে বা হিমাবহে জলে পুষ্ট, সেই কারণে এই নদীগুলিতে সারা বছরই জল থাকে। আর দক্ষিণ ভারতের নদ নদী বেশিরভাগই বৃষ্টির জলে পুষ্ট, সেই জন্য এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে তুলনা কি দেখলাম? ফার্স্ট হচ্ছে নিত্যবহতা, যেহেতু উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বা হিমাবহ গলা জলে পুষ্ট, সেই জন্য উত্তর ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে। দক্ষিণ ভারতের নদ নদীগুলি যেহেতু বৃষ্টির জলে পুষ্ট, সেই জন্য এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। নাম্বার 2 বৈশিষ্ট্য দেখলাম গতিপথ। হচ্ছে আমরা সেকেন্ড পার্ট শুরু করছি গতিপথ। আমরা জানি উত্তর ভারতের নদ নদীর 3টি গতিপথই পরিষ্কার লক্ষ্য করা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীর 3টি গতিপথকে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় না। এখানে যে কোনো একটি গতি বা 2টি গতির গতিপথকে আমরা লক্ষ্য করতে পারি। নাম্বার 3 পয়েন্ট আমরা আলোচনা লিখেছি নৌ পরিবহন যোগ্যতা। উত্তর ভারতের নদীগুলির নৌ পরিবহন যোগ্যতা ক্ষমতা বেশি, কারণ এই নদীগুলিতে সারা বছর জল থাকে, সেই কারণে এই নদীগুলি নৌ পরিবহনের যোগ্য, সব সময় যোগ্য। আর দক্ষিণ ভারতের নদীগুলি যেহেতু বর্ষার জলে পুষ্ট, তাই এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, সেগুলি এই জন্য এগুলি নৌ পরিবহন যোগ্যতাহীন বা সবসময় নৌ পরিবহন করতে পারে না। নাম্বার 4 হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। যেহেতু উত্তর ভারতের নদীগুলির
সারা বছর জল থাকে এবং খরস্রোতা অনেক বেশি, সেই জন্য উত্তর ভারতের নদীগুলির জলবিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা বেশি। দক্ষিণ ভারতের নদীগুলিতে যেহেতু সারা বছর জল থাকে না এবং যেহেতু এটি বৃষ্টির জলে পুষ্ট, তাই খরস্রোতাও কম, তাই জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা নেই বললেই চলে। আমরা বৈশিষ্ট্যের মাধ্যমে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা আলোচনা করলাম। একবার এই নদীগুলির গতিপথগুলোকে আমরা আরেকবার এই নদীগুলির গতিপথগুলিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছি। আমরা এই নদীর গতিপথগুলোকে আবার চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছি কোনটা কোন নদী। যেমন আমরা যেটা দেখাচ্ছি, এই নদীটি হলো ব্রহ্মপুত্র নদী। ভারতীয় মানচিত্রে এই নদীটির অবস্থানের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এইটা যেটা দেখাচ্ছি সেই নদীটি হলো ভারতীয় মানচিত্রে গঙ্গা নদী। আমরা যেটা দেখাচ্ছি এই নদীটি হলো সিন্ধু নদী, অর্থাৎ এই নদীটি হচ্ছে সিন্ধু নদী। এই নদীটি হচ্ছে গঙ্গা নদী, এই নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমরা যে নদীটা দেখাচ্ছি এটা হচ্ছে লুনি নদী, অর্থাৎ উত্তর ভারতের 4টি নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী এবং এটি হচ্ছে লুনি নদী। এরপর আমরা ভারতীয় মানচিত্রে দক্ষিণ ভারতের নদ নদীগুলি দেখাচ্ছি। এই নদীটি হচ্ছে কাবেরী নদী, এই নদীটি হচ্ছে গোদাবরী নদী, এই নদীটি হচ্ছে গোদাবরী নদী, এই নদীটি হচ্ছে নর্মদা নদী, এই নদীটি হচ্ছে তাপ্তি নদী এবং এইখানে আরেকটি নদী আমরা লোকেট করছি, এই নদীটি হচ্ছে মহানদী। আর এই যে নদীটি আমরা দেখতে পাচ্ছি এই নদীটি হচ্ছে কৃষ্ণা নদী। অর্থাৎ আমরা উত্তর বা দক্ষিণ ভারতের চিত্রের মাধ্যমে আবার নদীগুলি লোকেট করলাম। আবার দেখাচ্ছি এই নদীটি হচ্ছে উত্তর ভারতের প্রধান নদী গঙ্গা, এই নদীটি হচ্ছে উত্তর ভারতের আরও একটি নদী সিন্ধু, এই নদীটি হচ্ছে উত্তর ভারতের আরও একটি নদী ব্রহ্মপুত্র, এই নদীটি হচ্ছে উত্তর ভারতের আরও একটি নদী লুনি, এই নদীটি হচ্ছে উত্তর ভারতের আরও একটি নদী সুবর্ণরেখা। এবার আমরা দক্ষিণ ভারতে চলে যাই। এটি হচ্ছে দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী নর্মদা, এটি হচ্ছে দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী তাপ্তি, এটি হচ্ছে দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদী গোদাবরী, যাকে আমরা বলে থাকি দক্ষিণ ভারতের গঙ্গা, এটি হচ্ছে দক্ষিণ ভারতের আরও একটি নদী কৃষ্ণা, এটি হচ্ছে দক্ষিণ ভারতের আরও একটি নদী কাবেরী, এটি হচ্ছে দক্ষিণ ভারতের আরও একটি নদী মহানদী। অর্থাৎ আমরা বিভিন্ন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলি সম্পর্কে আলোচনা করলাম। ভারতের সম্পূর্ণ রিভার সিস্টেম বা নদ নদীর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।